দর্শক, শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মনিরুল ইসলাম আপনাদের সাথে আছি। স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবার বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করবে সরকার। রাজধানীর 15টি হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর মধ্যে যারা বেসরকারি হাসপাতালে বিল পরিশোধ করেছেন তাদের টাকাও ফেরত দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থী ও কর্মকর্তারা। 2 দিন ধরে বিভিন্ন হাসপাতাল চষে বেড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। খোঁজ খবর নিচ্ছেন আন্দোলনে আহতদের। আন্দোলনে আহত আর নিহতদের পরিপূর্ণ তালিকা চান শিক্ষার্থীরা। অনেক হাসপাতালই তা দিতে পারেনি, কারণ রেজিস্ট্রার খাতা ও সিসি ক্যামেরার ফুটেজ জোরপূর্বক নিয়ে গেছে স্বৈরাচারী সরকারের সমর্থকরা। সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে, আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। ঢাকা মেডিকেল, পঙ্গু হাসপাতাল সহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ঘুরে বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন শিক্ষার্থীরা। সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। যৌথ ব্রিফিংয়ে তারা জানান, সরকারি বেসরকারি সব হাসপাতালে আন্দোলনে আহতদের চিকিৎসা হবে বিনা পয়সায়। যারা বিল পরিশোধ করেছেন তারাও ফেরত পাবেন। প্রত্যেকটি জায়গায়, হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে, যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মওকুফ করা হয়, কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয়। স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের অর্থ লাগবে না। এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়ায় নাই, বরং মেডিকেল ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কোনো ধরনের টাকা লাগবে না। দ্বিতীয়ত যে বিষয়টি, প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে, এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন, যারা ইতিমধ্যে প্রাইভেটের টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না। এমপ্যানেল প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয়। প্রত্যেক পরিচালক, প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি, আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে, আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয়, আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবেই ছেড়ে দিবে না। হাসপাতালগুলো পরিদর্শনে নিজেদের চোখে দেখা অভিজ্ঞতা বর্ণনা করেন শিক্ষার্থীরা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। আমাদেরকে শোনানো হয়েছিল ওই ফ্যাসিস্ট সরকার যতদিন ছিল যে আমাদের উপরে নাকি শুধুমাত্র রাবার বুলেট ছোড়া হয়েছে। আপনি হসপিটালের বেডগুলোতে যান, কারা আছে, শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে, ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। স্বাস্থ্য খাত ও হাসপাতাল নিয়ে জনগণের অনাস্থা ও অবিশ্বাসের বিষয়গুলো অনুধাবন করেন তারা। তাই শনিবার থেকেই 90 দিনের মধ্যে পরিস্থিতি বদলানোর ঘোষণা দেয় উভয় পক্ষ। 90 days countdown begins from now। মানে 90 দিনের যে কাউন্টডাউন, যে অন্তর্বর্তীকালীন সরকারের 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন, এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে শুরু হচ্ছে। এখন ঠিক আছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক হয় শিক্ষার্থীদের। দাবি জানানো হয় আন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির। এখানে আহতদের অবস্থা দেখেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারও। জানান, স্বাস্থ্য ছাড়াও আহতদের পাশে থাকবে অন্যান্য মন্ত্রণালয়। ঢাকা মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য গঠন হয়েছে তহবিল। এই ভর্তি রোগীদের খরচ বিয়ার করা, মানে আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ঢাকা মেডিকেলে 8 ও সোহরাওয়ার্দী হাসপাতালে 10টি সহ মোট 18 মরদেহের পরিচয় মেলেনি এখনও। বৈষম্যবিরোধী চিকিৎসক ও ছাত্র পরিষদ এসব বেওয়ারিশ মরদেহ শনাক্তের কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে। শনিবার সকালে ঢাকা মেডিকেলের মর্গ থেকে শুরু হয় এই কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে প্রাণ হারিয়েছেন অনেকে। তাদের মধ্যে আছেন শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, পুলিশ সহ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেশিরভাগ মরদেহ স্বজনরা মর্গ থেকে বুঝে নিয়ে গেছেন, তবে এই 18 জনের পরিচয় পাওয়া যায়নি। স্বজনদের খোঁজ পেতে পরিচয় শনাক্তের কাজ করছেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সরকার বিভিন্ন পক্ষের সাথে সংলাপ করছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার সকালে ভার্চুয়ালি গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। সফল সংগ্রামের পর গ্রাফিতির রাজধানী ঢাকাকে দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতাদের আমন্ত্রণও জানিয়েছেন এই সরকার প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নেন তিনি। সামিটে স্বাগত বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तीसरी वॉइस ऑफ ग्लोबल साउथ समिट में সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবে সাক্ষী হয়েছে, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনেই সংগঠিত হয়েছে। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের এই দ্বিতীয় বিপ্লব বিশ্বের তরুণ ও যুবকদের আলোড়িত করবে। এ সময় তিনি সামিটে অংশ নেওয়া সকলের প্রতি ঢাকা ঘুরে দেখার আহ্বান জানান। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anyone. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. নিজেকে সবচেয়ে বয়স্ক তরুণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস তার সরকারের লক্ষ্য সম্পর্কেও দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দকে জানান। My lifelong experience has been that our financial system is created to promote wealth concentration. We have to redesign our financial system to make sure wealth is shared by all. It should not be a one-way path for wealth. We must ensure financial services for all people, particularly women and the youth. বিশ্বের তরুণ ও যুব সমাজ সব অসম্ভবকেই সম্ভব করতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নোবেলজয়ী বলেন, সৃজনশীল ক্ষমতার মাধ্যমে এই তরুণরাই নতুন বিশ্ব তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। I am honored to be the oldest young person to take part in this revolution and help them make their dreams come true. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বন্দরনগরীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বিস্ফোরক মামলায় 3 দিনের রিমান্ডে চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। কারাগারে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে। এছাড়া সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও তৌহিদ জং মুরাদ সহ আসামি করা হয়েছে অনেককে। চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত দুপুর 12টায় বন্দরনগরীর 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে নেওয়া হয় এই আদালতে। এর আগে ভোরে বিস্ফোরক মামলায় নগরীর বায়েজিদ বোস্তামি এলাকা থেকে গ্রেফতার করা হয় এম এ লতিফকে। 4 আগস্ট ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এরশাদ সুস্থ হয়ে নিজেই ডাবলমোরিং থানায় মামলা করেন। আসামি করেন এম এ লতিফ সহ 16 জনকে। সেই মামলায় 3 দিনের রিমান্ডে সাবেক এই সংসদ সদস্য। কে অপরাধী কে নির্দোষ সেটা প্রমাণ হবে বিচারের পরে। আমরা এই মুহূর্তে আমরা আজকে তার একটা জামিন প্রেয়ার দিয়েছিলাম এবং একটা রিমান্ড নামঞ্জুরের দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড মঞ্জুর করছেন 3 দিন। এছাড়া বহদ্দারহাট এলাকায় তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল সহ 34 জনের বিরুদ্ধেও মামলা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক শিক্ষক মন্ত্রী মহোদয় সহ 34 জনের বিরুদ্ধে তারা এজাহার দিয়েছে। আমরা হত্যা মামলা নিয়েছি। আইনের যথাযথ বিধিবিধান অনুযায়ী মামলা তদন্ত করতেছি এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
নিজ বাসা থেকে আটকের পর ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশচন্দ্র সেনকে নেওয়া হয় আদালতে। বয়স বিবেচনায় তাকে কারাগারে পাঠান বিচারক। ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধেও হয়েছে হত্যা মামলা। শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলাটি করেন কোটা আন্দোলনে নিহত আসাবুরের স্বজন শাহিদ হাসান। মামলায় আসামি করা হয় আরেক সাবেক সংসদ সদস্য মুরাদ জংসহ আরও ১১৯ জনকে। এছাড়া নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় দুটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। একটি চলতি বছরের ১৩ মার্চ ও অন্যটি গেল বছরের ২৯ অক্টোবর। এজাহার নামেও আসামিদের ওপর হামলার অভিযোগে করা হয় মামলা দুটি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্য প্রকাশ হয়নি। এ নিয়ে আরও স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। শনিবার দুপুরে মহাখালীতে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন। ভুক্তভোগী পরিবারগুলো দাবি, এই হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলেনুর তাপস এবং শেখ সেলিম জড়িত। এ ঘটনা তদন্তে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিও জানান নিহতদের স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি বলেও অভিযোগ করেন তারা। বলেন, যে দুটি তদন্ত কমিটি করেছে বা তদন্ত করেছে তারা নিহতদের স্বজনদের সাথে কথাই বলেননি। প্রতিবেদন দুটি প্রকাশেরও দাবি জানানো হয়। আয়নাঘর নামের বন্দিশালা তৈরি ও পরিচালনায় জড়িতদের বিচার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। তারা আয়নাঘরে কারা এবং কতজন বন্দী ছিলেন সেটির তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন। রাওয়া ক্লাবে মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সেনাবাহিনীর অভ্যন্তরের নানা বিষয় নিয়ে জমা অসন্তোষ প্রকাশ করেন সাবেক কর্মকর্তারা। এছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া মন্ত্রী এমপিদের দ্রুত কারাগারে পাঠানোর দাবি তোলা হয়। সেনাবাহিনীকে পরিপূর্ণ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন সাবেক কর্মকর্তারা। সাবেক কর্মকর্তাদের অনেকে বাহিনীর অভ্যন্তরে হয়রানির অভিযোগ তোলা হয় সভায় এবং সেনাপ্রধানের কাছে সেসব ঘটনার বিচার দাবি করেন তারা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টা। শনিবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। পরে পরিদর্শন বইতে সই করেন 4 উপদেষ্টা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার কারণে এখন শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় ঘাতক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখতে হবে যেন আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারের গায়ে কলঙ্ক না লাগে। কোনো ধরনের দখলদারি বা চাঁদাবাজির সাথে না জড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। বিচারের জন্য শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশ ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বলা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে প্রকৃতদের অপমান করেছে আওয়ামী লীগ। আমাদের এই সবার দাবি, স্বৈরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে তা বাতিল করতে হবে। আমরা চাই বাংলাদেশ এই যে যুবক তরুণ তাদেরকে আমরা সামরিক ট্রেনিং দেব, এদেরকে দিয়ে আমরা জনগণের বাহিনী বানাবো। আবার আমাদেরকে লাঠিপেটা করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে জেলে নিয়েছে, নির্বাচন করতে দেয় নাই। সেই সমস্ত ডিসি ইউএনওকে কোনোভাবে কোথাও প্রশাসক বানানো যাবে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেফতার করেছে ঢাকার পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে ডিবি পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার মোহাম্মদপুরের বাবর রোডে তার বাসা থেকে সেনাবাহিনী ও পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে নগদ 3 কোটি টাকা ও 10 লাখ সমপরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ছিল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের ডলার, চীন, কোরিয়া, সৌদি আরব ও মালয়েশিয়ার মুদ্রাও পাওয়া যায় তার বাসা থেকে। উদ্ধার করা হয় স্বর্ণালঙ্কার ও প্রাইজ বন্ড। শাহ কামাল 2020 সালের 29 জুন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অর্থ গ্রহণের অভিযোগ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট নারায়ণগঞ্জের চাষাড়ায় আবু হাসান স্বজন নিহতের ঘটনায়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সদর থানায় স্বজনের ভাই আবুল বাশার অনেক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত 150 থেকে 200 জনকে আসামিও করা হয়েছে। 5 আগস্ট ঢাকা চলো কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আবুল হাসান স্বজন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে চাষাড়ায় জড়ো হন। এ সময় যুবলীগ, ছাত্রলীগের একটি মিছিল এসে এলোপাথারি গুলি চালায়। ঘটনাস্থলেই আবুল হোসেন গুলিবিদ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সরকারি চাকরির বয়সসীমা 35 করার দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি তুলে ধরেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এরপর রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শাহবাগ মৎস্য ভবন ও দোয়েল চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়। শিক্ষার্থীরা বলেন 1 যুগ ধরে চাকরির বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন করছেন তারা, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাই এই দাবি তুলে ধরেছেন আন্দোলনকারীরা। এই সরকার তাদের দাবি পূরণ করবে বলেও আশা প্রকাশ করা হয়। বেসরকারি পাটকল অ্যাজক্স জুট মিলসের অবৈধ দখলদারদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি করেছেন বিলটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাউসার জামান। শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। বলা হয়, বিভিন্ন সংকটে 2014 সালের জুলাইয়ে সাময়িক বন্ধ হয় মিলটি। এই সুযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের পৃষ্ঠপোষকতায় স্থানীয় প্রভাবশালী মহল মিলটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। জানান, তিনি 2012 ও 2017 সালে বিএনপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই ঘটনা। গত সপ্তাহে মিলটি পুনরায় দখলে নেওয়ার পর সম্পদ দখল ও লুটের অভিযোগে 17 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর একটি মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ছাত্র আন্দোলনের সকল নিহতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জন্মের 1 যুগ পর কিশোরগঞ্জে জন্মদাতা বাবার কোলে ফিরল ছেলে। পরিবার জানায়, পাকুন্দিয়া উপজেলার কাজীহাটি গ্রামের কামরুন নাহারকে 2013 সালে বিয়ে করেন একই গ্রামের মোখলেস। কিছুদিন পর ছেলে মুস্তাকিম জন্মালেও সে মানসিক ভারসাম্যহীন ছিল। ফলে ছেলে মুস্তাকিম আর তার মাকে নিয়ে সংসার করতে অস্বীকৃতি জানায় মোখলেস। দীর্ঘদিন এই অবস্থার পর অবশেষে শনিবার স্থানীয়দের সহযোগিতায় গ্রাম্য সালিশে বিষয়টির মীমাংসা করেন স্থানীয় গণ্যমান্যরা। সবার উপস্থিতিতে ছেলে মুস্তাকিমকে বাবা মুখলেসের কোলে তুলে দেন তারা। মুস্তাকিম ও মা কামরুন নাহারের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছে ভয়েস অব পাকুন্দিয়া নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নারায়ণগঞ্জের মদনপুরে একটি ডায়ালাইজার রিপ্রসেসিং মেশিনে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের নিকট হস্তান্তর করা হয় তা। মাহফুজা খানম লিপি মেশিনটি প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার রফিকুল ইসলাম, লিপি গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার হাসান খান। আব্দুর রউফ বলেন, ডায়ালাইসিস ব্যয়বহুল ও কিডনি রোগীদের জন্য আবশ্যকীয় চিকিৎসা। মেশিনটি সংযোজনের ফলে দরিদ্র ও অসহায় কিডনি রোগীরা কম খরচে ডায়ালাইসিস সেবা পাবেন। দর্শকেরা, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।